সর্দি জ্বর কাশি হলে আসলে প্রাথমিক অবস্থায় কি করা উচিত? গরম পানি বা আদা, লেবু বা এই জিনিসগুলো একটু পেশেন্টদের খেতে বলি। তারা নিজেদের ইচ্ছামতো দোকান থেকে ওষুধ কিনে এনে খান অথবা বিশেষজ্ঞের কোনো পরামর্শ না নিয়ে তারা অ্যান্টিবায়োটিক খান। সেক্ষেত্রে আসলে ঝুঁকিটা কতখানি? দোকান থেকে আমরা যে অ্যান্টিবায়োটিক গুলা নিয়ে খাই, দেখা যায় অনেক ভাইরাল ফিভার যেগুলো থাকে বা ভাইরাস জনিত যে ঠান্ডা সর্দি থাকে, সেটাতে সাধারণত অ্যান্টিবায়োটিকটা খুব কাজ করে না। প্রেশার নরমাল হয়ে গেলে অনেকে ওষুধ বন্ধ করে দেন, সেটা আসলে কতটুকু নিরাপদ? একজন হাই প্রেশারের রোগী সে ওষুধ তার ব্লাড প্রেশার নরমাল হলে সে ওষুধ বন্ধ করে দিবে না। নরমাল বুকের ব্যথা আর হার্টজনিত যে ব্যথাটা, এই দুটো আসলে কিভাবে আলাদা করা সম্ভব? হার্ট অ্যাটাকের সিমটমগুলোর মধ্যে সবচেয়ে কমন হচ্ছে বুকে ব্যথা এবং বুকের মাঝখানে তীব্র ব্যথা হয় এবং এটা বুকটা চেপে ধরার মতো একটা ব্যথা হয় ভাইরাল যে জ্বরগুলো সেটাতে কাশি থাকবে এবং এবং শরীর ব্যথা বা শরীর ব্যথা থাকে, শ্বাসকষ্ট থাকতে পারে। শীতকাল এলেই শুধু সর্দি কাশি নয়, হৃদরোগ, উচ্চ রক্তচাপ ও হার্ট অ্যাটাকের ঝুঁকিও বাড়ে। কিন্তু কেন, আর কিভাবে সাবধান থাকব? আজ এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে আছেন মেডিসিন বিশেষজ্ঞ ও কার্ডিওলজিস্ট ডাক্তার কাউসার আলম। ডাক্তার কাউসার আলম, বাংলা নিউজ 24 হ্যালো ডক্টর অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? আমি ভালো আছি। বাংলা নিউজ 24.com-কে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা, এবং আশা করি আজকের আলোচনার মাধ্যমে সাধারণ জনগণ সবাই শীতকালীন যেই সমস্যাগুলো হয় সেই সমস্যা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এবং হার্টের রোগীদের জন্য স্পেশাল কী করণীয় সেই ব্যাপারেও একটা দিক নির্দেশনা পাবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। ডাক্তার কাউসার, আপনার কাছে প্রথমে একটু জানতে চাই, শীত আসলেই সবার মধ্যে যে অসুস্থ হওয়ার প্রবণতাটা কেন বেড়ে যায়? শীতকালে সাধারণত দেখা যায় যে ঠান্ডা আবহাওয়ার জন্য ভাইরাসের সংক্রমণগুলো বেড়ে যায়। ভাইরাসের সংক্রমণের জন্য ভাইরাস সংক্রান্ত যে রোগগুলো, যেমন ঠান্ডা, সর্দি, গলা ব্যথা, তারপর কাশি, শ্বাসকষ্ট, যাদের অ্যাজমা এবং হাঁপানি রোগ আছে, সেই রোগগুলোর সাধারণত একটু এক্সাজারবেশন হয় এই সময়টাতে। কারণ এটার প্রধান কারণ এক যে ভাইরাসের আক্রমণটা এই শীতের সময়টাতে বেশি হয়। তাছাড়া দেখা যায় শীতের সময় সাধারণত আমাদের যে নেজাল, আমাদের নাকের মধ্যে যে মিউকোসিলিয়ারি ক্লিয়ারেন্স আছে, যেটা দিয়ে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, ভাইরাস এবং ব্যাকটেরিয়া বিভিন্ন ধরনের জীবাণুকে যেটা প্রতিরোধ করে, সেই প্রতিরোধ ক্ষমতাটা শীতের সময় একটু কমে যায়। আর ওভারঅল শীতের সময় দেখা যায় ভিটামিন ডি এর যে রোদের মাধ্যমে আমরা ভিটামিন ডি পাই, সেটার পরিমাণও আমরা কম পাই শীতের সময়, কারণ রোদ বেশি দেখা যায় না বা বেশি কুয়াশা বা শীতের জন্য এটাতে একটু আমাদের সমস্যা হয়। এই কারণে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই কমে যায়। শীতকালে তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি যে সবার সর্দি, জ্বর, কাশি লেগেই থাকে। তো সর্দি, জ্বর, কাশি হলে আসলে প্রাথমিক অবস্থায় কি করা উচিত, অথবা কোন সময়টা, কোন পর্যায়ে গেলে আসলে চিকিৎসকের কাছে যাওয়া উচিত? শীতের সময় সাধারণত যদি দেখা যায় যে ঠান্ডা, সর্দি বা গলা ব্যথা থাকে, তাহলে সাধারণত দেখা যায় আমরা গরম পানি বা আদা, লেবু বা এই জিনিসগুলো একটু পেশেন্টদের খেতে বলি। কিন্তু সাধারণত দেখা যায় অনেক সময় যে জ্বরটা 3 দিনের বেশি থাকতেছে, জ্বর তীব্র মাত্রায় অনেক বেশি জ্বর, তাহলে আমরা অবশ্যই ওই সময়টাতে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। বা যদি দেখা যায় যে পেশেন্টের কাশি খুব বেশি, কাশির সাথে কফ বের হচ্ছে, কফটা একটু হলুদ বা একটু সবুজ ভাব থাকতেছে, বা পেশেন্টের শ্বাসকষ্ট হচ্ছে, বুকে ব্যথা হচ্ছে, বা যারা আমাদের বয়স্ক রোগী আছেন তাদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে অনেক সময় অচেতন হয়ে যায় বা একটু বিভ্রান্তিকর কথাবার্তা বলে। এই ধরনের সিমটম, বা বাচ্চাদের সাধারণত ছোট বাচ্চাদের ক্ষেত্রে খাওয়া দাওয়া যদি অরুচি থাকে, এই ধরনের সমস্যাগুলোতে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। আমরা এইসব ক্ষেত্রে দেখি অনেকেই যদি সর্দি, কাশি বা জ্বর হয় তারা নিজেদের ইচ্ছামতো দোকান থেকে ওষুধ কিনে এনে খান অথবা বিশেষজ্ঞের কোনো পরামর্শ না নিয়ে তারা অ্যান্টিবায়োটিক খান। সেক্ষেত্রে আসলে ঝুঁকিটা কতখানি?
এটা খুবই একটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন, এবং এটা শুধু যে আমাদের পেশেন্টদের জন্য বা আমাদের রোগীদের জন্য সমস্যা সেটা না, এটা পুরো হেলথ কেয়ার সিস্টেমের উপরই একটা ইম্প্যাক্ট ফেলে। সাধারণত দোকান থেকে আমরা যে অ্যান্টিবায়োটিকগুলো নিয়ে খাই, দেখা যায় অনেক ভাইরাল ফিভার যেগুলো থাকে বা ভাইরাস জনিত যে ঠান্ডা সর্দি থাকে, সেটাতে সাধারণত অ্যান্টিবায়োটিকটা খুব কাজ করে না। কারণ ভাইরাসের এগেনস্টে অ্যান্টিবায়োটিক কাজ করবে না, সেটা ব্যাকটেরিয়ার এগেনস্টে সাধারণত কাজ করে। তো দেখা যায় যার ফলে যে এখানে অ্যান্টিবায়োটিকটা দরকার ছিল না, তারপরে দেওয়া হচ্ছে, ফলে অ্যান্টিবায়োটিক একটা রেজিস্ট্যান্স তৈরি হয়। পরবর্তী সময় যদি সে আবার কোনো ব্যাকটেরিয়াল ফিভারে আক্রান্ত হয়, সেই সময় আর এই অ্যান্টিবায়োটিকটা সঠিকভাবে কাজ করবে না। তখন আমরা একটা হেলথ বার্ডেনে পড়ে যাই বা একটা পুরো কমিউনিটির জন্য একটা সমস্যা হয়ে যায়। এটা তাছাড়া হচ্ছে অ্যান্টিবায়োটিক দেওয়ার ফলে দেখা যায় যে কিছু সাইড ইফেক্টও হয় পেশেন্টের। সাধারণত পেটে ব্যথা হতে পারে বা বমি বমি ভাব হতে পারে, ডায়রিয়া হয় কিছু অ্যান্টিবায়োটিকে। তাছাড়া কিছু অ্যান্টিবায়োটিকে দেখা যায় লিভারেও সমস্যা হতে পারে, কিডনিতেও জটিল সমস্যা নিয়ে পেশেন্টরা আসে। এক সময় এই ধরনের সমস্যাগুলোর জন্যই আমরা সাধারণত ভাইরাল ফিভারের জন্য দোকান থেকে বা চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক খাওয়াটা কোনোভাবেই সঠিক সিদ্ধান্ত নয় বলে আমি মনে করি। সেক্ষেত্রে আসলে ভাইরাল ফিভার এবং ঠান্ডাজনিত যে জ্বর, এই দুটোর মধ্যে আসলে পার্থক্যটা কি, কিভাবে বুঝবো যে কোনটা কি জ্বর? ভাইরাল ফিভারটা সাধারণত হচ্ছে হঠাৎ করে জ্বর আসে, আর সাথে হচ্ছে সর্দি থাকে, কাশি থাকে, এবং হচ্ছে গলা ব্যথা থাকতে পারে, এই সমস্যাগুলো থাকে, এবং জ্বরটা খুব মৃদু থাকে। এটা ভাইরাল জ্বর। এইটা ভাইরাল জ্বর। আর সাধারণত ঠান্ডার সর্দিজনিত সমস্যাটা যেটা আমরা রাইনাইটিস বলি, সেটাতে দেখা যায় যে অনেক সময় নাক বন্ধ হয়ে থাকে, বা হচ্ছে নাক দিয়ে পানি পড়ে, বা হচ্ছে অনেক সময় দেখা যায় যে একটু শরীরে একটু ব্যথা হয়। এই সমস্যাগুলো সাধারণত হয়। তো ঠান্ডা সর্দিজনিত কারণে দেখা যায় শরীর একটু গরম থাকে, কিন্তু জ্বর বা জ্বরটা খুব বেশি থাকে না। এবং ঠান্ডা এবং সর্দিতে সাধারণত অনেক সময় কাশিটাও অনেক বেশি পরিমাণে থাকে না, কিন্তু হচ্ছে ভাইরাল ফিভার যেটা, সেটাতে কাশি থাকে বা শ্বাসকষ্ট হতে পারে পেশেন্টের। মানে ভাইরাল যে জ্বরগুলো সেটাতে কাশি থাকবে এবং এবং শরীর ব্যথা বা শরীর ব্যথা থাকে, শ্বাসকষ্ট থাকতে পারে। আচ্ছা, শীতকালে পেট ব্যথা বা গ্যাসের সমস্যাটা এটা কেন বাড়ে, এটা কি কারণ? শীতকালে সাধারণত দেখা যায় যে অনেক সময় আমরা খাওয়া দাওয়ার ক্ষেত্রে একটু অনিয়ম হতে পারে। শীতকালে এই সমস্যাটা বেশি হয়। এই সমস্যাটার জন্যই পেটে ব্যথা বা গ্যাসের সমস্যাটা সাধারণত বেশি হতে পারে। আবার খাবার দাবারের অনিয়মের জন্য এটা হতে পারে, এবং খাওয়া দাওয়ার যেই আমরা নির্দিষ্ট সময় সাধারণত নির্ধারণ করি, শীতের সময় দেখা যায় সেটা সবসময় মেনটেন করা পসিবল হয় না। সেই কারণেও অনেক সময় এই সমস্যাগুলো দেখা দিতে পারে। শীতকালে অনেকের দেখি প্রেশারের সমস্যা হয়। প্রেশার কি শীতকালেও অনেকের বেড়ে যায়, এটি কেন হয়? হ্যাঁ, শীতকালে প্রেশারটা বাড়ার কারণ হচ্ছে শীতকালে সাধারণত রোগীদের যারা সবসময় হাই প্রেশারের রোগী বা হাই ব্লাড প্রেশার যাদের থাকে, ওদের ক্ষেত্রে দেখা যায় শীতের এই আবহাওয়ার কারণে অনেক সময় আমাদের যে রক্তের যে নালী আছে সেটা সংকুচিত হয়ে যায়। সংকুচিত হওয়ার ফলে রক্তচাপটা একটু বেড়ে যায়। এটা সাধারণত এই শীতের আবহাওয়ার জন্যই মেইনলি হয়ে থাকে। যদি প্রেশার বেড়ে যায় কারো, তো তাৎক্ষণিকভাবে তার কি করণীয়, কি করা উচিত? প্রেশারটা আমরা বলি যে প্রেশারের কিছু মানে প্রেশারের মাত্রা আছে। যেমন হচ্ছে প্রেশার যদি 180/110 এরকম বেশি থাকে বা তার থেকেও বেশি থাকে, তাহলে অবশ্যই সাথে সাথে চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং হসপিটালে যেতে হবে। আর যদি দেখা যায় যে না, আগের থেকে প্রেশারটা অল্প বেশি, বাট এত 180/110 এই রেঞ্জের না, তাহলে হচ্ছে আমরা প্রেশারের ওষুধটা সে নিয়মিত খাবে, এবং হচ্ছে দৈনন্দিন জীবনযাত্রায় দৈনন্দিন যে জীবনযাত্রা আছে সেটার মেনে চলবে, তাহলে প্রেশারটা আমাদের নিয়ন্ত্রণে থাকবে। অনেকের ক্ষেত্রে যদি অনেকে দেখি যে প্রেশার নর্মাল হয়ে গেলে অনেকে ওষুধ বন্ধ করে দেন, সেটা আসলে কতটুকু নিরাপদ? এটা কখনোই
মানে গ্রহণযোগ্য নয় যে একজন হাই প্রেশারের রোগী সে ওষুধ তার ব্লাড প্রেশার নর্মাল হলে সে ওষুধ বন্ধ করে দিবে না। কিন্তু হচ্ছে কিছু কিছু কন্ডিশনে যেমন ওষুধটা সাময়িকভাবে বন্ধ রাখা যায়, যেমন হঠাৎ করে অনেক বেশি প্রেশার যদি ড্রপ করে তাহলে ওই সময় বন্ধ রাখা যায়। পরবর্তীতে আবার প্রেশারটা যখন আবার নর্মালে চলে আসবে তখন থেকে আবার ওষুধটা আবার আগের নিয়মেই শুরু করতে হবে। শীতকালে যেহেতু প্রেশার বেড়ে যায়, সেক্ষেত্রে যারা ব্লাড প্রেশারের রোগী তারা কিভাবে তাদের যত্নটা নেবেন? যাদের ব্লাড প্রেশারের রোগী অবশ্যই তাদের নিয়মিত ওষুধ খেতে হবে এবং হচ্ছে ওষুধটা বন্ধ করা যাবে না। বা হচ্ছে যারা সাধারণত হার্টের রোগী বা হচ্ছে হাই প্রেশারের রোগী তাদেরকে সকালে বা শীতের মধ্যে হাঁটাহাঁটি করা যাবে না। শীতের মধ্যে অনেকে হাঁটলে সেই সময় রক্তের চাপটা সাধারণত বেড়ে যায়। এর জন্য আমরা বলবো যে দিনের সূর্যের আলো থাকা অবস্থায় বা হচ্ছে 3টা থেকে 4টা এইরকম সময়ের মধ্যে মানে হাঁটতে হবে। তাহলে হচ্ছে ওনাদের এই জনিত সমস্যাটা হবে না। তাছাড়া হচ্ছে শীতের সময় অতিরিক্ত লবণ দিয়ে তৈরি খাবার বা হচ্ছে পাতে আমরা যে এক্সট্রা লবণ খাই সেটা অবশ্যই পরিহার করতে হবে। এটা বন্ধ করতে হবে। শীতকালে হৃদরোগটাও কিন্তু বেড়ে যায়, আমরা দেখি যে আসলে হৃদরোগটা কেন বেড়ে যায় শীতে, আর হৃদয়ের যত্ন নেওয়ার জন্য এই শীতে আসলে কি করা উচিত? হৃদরোগটাও বেড়ে যায় তার কারণ হচ্ছে হাই প্রেশারের মতোই এটার যে রক্তনালী আছে সেই রক্তনালীতে সংকোচন হয় শীতের কারণে। এই কারণে হচ্ছে রক্তের প্রবাহটা সংকোচন হলে প্রবাহটা কমে যায়, তখনই হচ্ছে সাধারণত হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে। তাছাড়া হচ্ছে শীতের সময় দেখা যায় যে আমাদের রক্তে মানে ক্লট হওয়ার বা রক্ত জমাট বাঁধার টেন্ডেন্সিটা একটু বেশি থাকে শীতের সময়। এই সময়টাতে এর জন্য হার্ট অ্যাটাকের ঝুঁকিটা একটু বেশি থাকে। তবে এই হার্ট অ্যাটাকের ঝুঁকিটা যারা সাধারণত হৃদরোগে আক্রান্ত সেই সব রোগীদের ক্ষেত্রে আমরা বলবো যে আপনারা নিয়মিত ওষুধ খাবেন এবং হচ্ছে কোনো ওষুধই বন্ধ করবেন না। আর হচ্ছে সকালে কোনোভাবেই খুব সকালে হাঁটাহাঁটি করা যাবে না বা হচ্ছে আমরা যে মর্নিং ওয়াকটা শীতের সময় করি সেটা সাধারণত হার্টের রোগীদের ক্ষেত্রে এই সময়টা একটু অ্যাভয়েড করতে হবে। তাছাড়া হচ্ছে শীতের সময় আমাদের সাধারণত যে আমরা কাপড় চোপড় পরি একটু গরম কাপড় চোপড় পরতে হবে যাতে করে আমাদের ঠান্ডা থেকে আমরা সহজে নিজেকে উষ্ণ রাখতে হবে। আর হচ্ছে এই সময়টাতে ভিটামিন সি সমৃদ্ধ খাবারগুলো আমাদের বেশি খেতে হবে, কারণ হচ্ছে ভিটামিন সিটা সাধারণত আমাদের বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা থেকে আমাদের রক্ষা করবে। কারণ আপনি জানেন যে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে ইনফেকশন হয়, ইনফেকশন হলে আবার হার্টের রোগীদের জন্য একটা এক্সট্রা বার্ডেন হয়। যারা ক্রনিক হার্ট ফেলিয়ারে ভুগতেছেন তাদের ইনফেকশন হলে আবার হার্ট ফেলিয়ারের এটা একটা হওয়ার একটা চান্স থাকে। এই ধরনের সমস্যা থেকে বাঁচার জন্য আমাদের এই নিয়মগুলো মেনে চলতে হবে অবশ্যই। অনেকে দেখি নর্মালি বুকে ব্যথা হয় অনেকেরই, সেক্ষেত্রে নর্মাল বুকের ব্যথা আর হার্টজনিত যে ব্যথাটা, এই দুটো আসলে কিভাবে আলাদা করা সম্ভব? সব ধরনের বুকে ব্যথাই আসলে সহজভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। তবে সাধারণত যেই ব্যথাগুলো আমরা বলি যে একটু জ্বালা পোড়া টাইপের ব্যথা, বুকে ঠিক মাঝখানে না বা হচ্ছে বুকের এক সাইডে ব্যথা হচ্ছে, ওই ব্যথাগুলো সাধারণত আমরা নর্মাল বলি। আর যেই ব্যথাটা হচ্ছে বুকের ঠিক মাঝখানে খুব তীব্রতা অনেক বেশি, বুকে চাপ চাপ ব্যথা হয় বা বুকটা একদম চেপে ধরে আছে এরকম মনে হয়। তাছাড়া বুকের ব্যথাটা অনেক সময় চোয়ালে বা হচ্ছে বাম হাতের দিকে যায় বা সাথে যখন ব্যথা হয় তখন হচ্ছে একটু ঘাম হয় শরীরে। এই ধরনের ব্যথাগুলো সাধারণত হার্টের ব্যথা। এই ধরনের ব্যথা হলে অবশ্যই তাড়াতাড়ি একটা নিকটস্থ হাসপাতালে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আপনি যেটা বলছেন যে আসলে কোন কোন আর কোনো কি লক্ষণগুলো আছে যেটা দেখলে বোঝা যাবে কারো হার্ট অ্যাটাক হয়েছে? তাৎক্ষণিকভাবে যারা থাকবে রোগীর পাশে তাদের সেই সময়টা তাৎক্ষণিকভাবে কি করা উচিত যদি কেউ হার্ট অ্যাটাক করে? হার্ট অ্যাটাকের সিমটমগুলোর মধ্যে সবচেয়ে কমন হচ্ছে বুকে ব্যথা এবং বুকের মাঝখানে তীব্র ব্যথা হয় এবং এটা বুকটা চেপে ধরার মতো একটা ব্যথা হয়। আর হচ্ছে শরীরে ঘাম হবে অনেক বেশি এবং শরীরের যে ক্লান্তি ভাব এটা থাকে। সাধারণত
এইরকম যদি উপসর্গ নিয়ে কোনো পেশেন্ট বা রোগী থাকে তাহলে অবশ্যই তাকে নিকটস্থ একটি হাসপাতালে ভর্তি করতে হবে, যেখানে হৃদরোগের চিকিৎসা হয়। এরকম একটি হসপিটালে তাকে অবশ্যই তাড়াতাড়ি নিয়ে যেতে হবে। আর নীরব হার্ট অ্যাটাকটা কি, আর সেটি বা কিভাবে বোঝা যায়? নীরব হার্ট অ্যাটাকটা হচ্ছে যেখানে আসলে বুকে ব্যথাটা রোগী অত বেশি বুঝতে পারে না। সেটা সাধারণত হয় যাদের ডায়াবেটিসের রোগী, তারা পেইনটা সাধারণত ফিল করতে পারে না। পেইনের সেন্সেশনটা অনেক সময় ওদের নষ্ট হয়ে যায়, বা খুব বেশি বয়স্ক রোগীদের ক্ষেত্রে এরকম হতে পারে, বা ফিমেল পেশেন্ট যারা, তাদের ক্ষেত্রে অনেক সময় ব্যথার তীব্রতাটা কম থাকে। এবং হচ্ছে যারা ক্রনিক রোগে ভুগতেছে, এই ধরনের রোগীদের ক্ষেত্রে সাধারণত নীরব হার্ট অ্যাটাকটা হয়ে থাকে। তো নীরব হার্ট অ্যাটাকের ক্ষেত্রে বুকে ব্যথা থাকে না, কিন্তু অন্যান্য হার্ট অ্যাটাকের সিমটমগুলো থাকতে পারে। যেমন শ্বাসকষ্ট অনেক বেশি হতে পারে, বা অল্পতেই ক্লান্ত হয়ে যায়, একটু হাঁটতে গেলেই বুকে অস্থিরতা লাগে, তারপর হচ্ছে অল্প অল্প দেখা যায় ঘেমে যায় পেশেন্ট। এই ধরনের সিমটম নিয়ে সাধারণত রোগীরা আসে আমাদের কাছে। আচ্ছা, শীতে যে বয়স্কদের কথা আপনি বলছিলেন, বিশেষ করে শীতে কষ্ট পান বয়স্ক এবং শিশুরাই, তো তাদের শিশু এবং বয়স্কদের যারা রয়েছেন বাড়িতে, তাদের যত্নে আসলে কি করণীয় রয়েছে এই শীতে? শীতে শিশু এবং বয়স্কদের ক্ষেত্রে অবশ্যই তাদেরকে তাদের যদি কোনো ক্রনিক রোগ থাকে তাহলে সেটার চিকিৎসাটা সঠিকভাবে নিয়মিত নিতে হবে, এবং সেই অনুযায়ী চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলতে হবে। এবং হচ্ছে শীত থেকে বাঁচার জন্য অবশ্যই একটু নিজেকে উষ্ণ রাখার জন্য একটু উষ্ণ কাপড়-চোপড় পরতে হবে। তারপরে হচ্ছে শীতের সময় ভাইরাল যেই আ ফিভার প্লাস হচ্ছে ভাইরাস দিয়ে যেইসব রোগ হয়, সেটা থেকে বাঁচার জন্য অবশ্যই বাইরে থেকে আসলে বাসায় এসে সাবান দিয়ে একটু হাত ধুতে হবে, এবং হচ্ছে আ একটু নিজেকে অনেক সময় দেখা যায় ঠান্ডা পানি দিয়ে গোসল করা যাবে না। দেখা যায় একটু হালকা কুসুম গরম পানি দিয়ে একটু গোসল করতে হবে, বা বাচ্চাদের ক্ষেত্রেও সাধারণত হালকা কুসুম গরম পানি দিয়ে একটু বাচ্চাদের গোসল করানো হবে। এবং সবসময় খুব বেশি অতিরিক্ত ঠান্ডা জাতীয় খাবার বা উম আ বেশি ঠান্ডা পানি খাওয়া যাবে না। অনেক সময় দেখা যায় বয়স্ক মানুষের ক্ষেত্রে একটু হালকা কুসুম গরম পানিটা বা হচ্ছে ভিটামিন সি সমৃদ্ধ খাবারগুলা এই সময় বাচ্চা এবং হচ্ছে বয়স্ক মানুষদের জন্য খুবই উপকারী। এবং আ এবং সকালের যে রোদ আছে, সেই রোদটা তাদেরকে ওই রোদে একটু থাকতে কায়েম হবে। রাখতে হবে একটু রোদটা। হ্যাঁ। আরেকটু অন্য প্রসঙ্গে যেতে চাই এখন। গ্যাস নিয়ে কথা বলছিলাম যে যারা গ্যাসের সমস্যায় ভোগেন। অনেকেই আছেন যে তারা গ্যাসের প্রবলেম মনে করলে তারা যেকোনো একটা ওষুধ খেয়ে ফেলেন, বা একটা ফার্মেসি থেকে ওষুধ কিনে এনে খান। এটা সবার ঘরে, ঘরে গ্যাসের ওষুধ থাকে। এইটিতে আসলে ঝুঁকি কতটা রয়েছে? আ গ্যাসের ওষুধটা আসলে অনেকেই খেয়ে থাকে। তবে গ্যাসের ওষুধটা আ মানে অ এভাবে খাওয়া যাবে না। কারণ সকল ওষুধেরই কিছু আ পার্শ্ব প্রতিক্রিয়া আছে, এবং গ্যাসের ওষুধ যদি আমরা লম্বা সময় ধরে খাই, দেখা যায় কিছু ক্ষেত্রে আমাদের যেই হাড় আছে, হাড়ের ক্ষয় হয়। তাছাড়া হচ্ছে অনেক সময় দেখা যায় এই গ্যাসের এই ওষুধ থেকে কিডনিতে সমস্যা হয়। প্লাস হচ্ছে আ অনেক সময় গ্যাসের ওষুধের জন্য দেখা যায় আ আমাদের যে ইন্টেস্টাইন, যেখানে আমাদের খাবারের অ্যাবজর্পশন হয়, ওই জায়গাগুলোতে অনেক সময় প্রদাহ তৈরি হয় এই গ্যাসের ওষুধের জন্য। এর জন্য আ প্রয়োজন না পড়লে চিকিৎসকের পরামর্শ না নিয়ে গ্যাসের ওষুধ খাওয়া আ সঠিক সিদ্ধান্ত নয়। বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি যে গ্যাসের ওষুধ চিকিৎসকরা যখন লিখে দেন, যেকোনো প্রেসক্রিপশনের সঙ্গে একটা গ্যাসের ওষুধ থাকে, বা ব্যথার ওষুধের সঙ্গে বেশিরভাগ ক্ষেত্রে একটা গ্যাসের ওষুধ দেওয়া থাকে। এটা কারো গ্যাসের সমস্যা থাকুক না থাকুক। এটি আসলে কতটুকু গ্রহণযোগ্য? এটা আসলে যেমন কিছু ব্যথার ওষুধ আছে, NSAID গ্রুপের ওষুধ আছে। এই ওষুধগুলো সাধারণত আমাদের পেটের মধ্যে আলসার বা হচ্ছে গ্যাসের সমস্যাটা তৈরি করে। এই আলসার থেকে প্রিভেনশনের জন্য আমরা সাধারণত ওই NSAID জাতীয় ওষুধ যখন রোগীকে প্রেসক্রাইব করি, তখন হচ্ছে সেই ওষুধের সাথে গ্যাসের ওষুধটা প্রেসক্রাইব করা হয়। এটা আর যুক্তিযুক্ত কারণ আছে।
এবং হচ্ছে দেখা যায় কিছু ওষুধের কিছু হার্টের ওষুধও আছে, ইকোস্প্রিন জাতীয় ওষুধ। এই ওষুধগুলোও দেখা যায় অনেক সময় আমাদের পেটে আলসার তৈরি করে বা গ্যাসের ভাবটা তৈরি করার জন্য একটু দায়ী থাকে। তো এই ওষুধগুলো যখন দীর্ঘ সময় আমরা ব্যবহার করি তখন কিছুদিন পর্যন্ত আমরা সাধারণত গ্যাস্ট্রিকের ওষুধ সাথে প্রেসক্রাইব করি। আচ্ছা, আরেকটি প্রশ্ন আমার রয়েছে, সেটা হচ্ছে আমরা যখন কোনো ডক্টরের কাছে যাই, যেমন ধরুন যে নানা সমস্যা, অনেক রকমের ডাক্তারের কাছে যেতে হয়। একটা স্কিনের কাছে গেলে এক ধরনের ওষুধ, বা হার্টের জন্য গেলে আরেকজনের ওষুধ, কিংবা নিউরোর কাছে গেলে আরেক ধরনের ওষুধ। কিন্তু এক এক ডাক্তার এক একটা গ্যাসের ওষুধ লিখে দিচ্ছে প্রেসক্রিপশনে। আমার বাসার ক্ষেত্রেই বলি যে একটা গ্যাসের ওষুধ লিখে দিল, কিন্তু সেটা আমি খাচ্ছি। আবার কিছুদিন পর দেখে আরেকটা ডাক্তার আরেকটা গ্যাসের ওষুধ দিচ্ছেন, আমার কিন্তু নামটা চেঞ্জ হয়ে গেলো, গ্রুপটাও চেঞ্জ হয়ে গেলো গ্যাসের। সেই ক্ষেত্রে কি কোনো প্রবলেম হয় কিনা, যে একটা ওষুধ আমি খাচ্ছি দীর্ঘদিন, আবার 5 মাস পর আমি আরেকটা গ্যাসের ওষুধ খাচ্ছি আর এক ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী, সেটাতে কোনো সমস্যা আছে কিনা? এটাতে আসলে কয়েকটা বিষয় একটু মানে অবশ্যই খেয়াল রাখতে হবে। গ্যাসের ওষুধটা কোনো ওষুধের সাথে যদি প্রয়োজন হয় তাহলে আমরা ব্যবহার করব, বা কারো যদি গ্যাসের সমস্যা থাকে তাহলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সে গ্যাসের ওষুধটা খাবে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। কিন্তু হচ্ছে মানে একই ওষুধ দেখা যায় বিভিন্ন ডাক্তার বিভিন্ন ফার্মাসিউটিক্যালস কোম্পানির ওষুধ লিখে থাকে, কিন্তু ওষুধটা মেইনলি একই। যেমন হচ্ছে গ্যাসের জন্য আমরা ওমিপ্রাজল ওষুধ ব্যবহার করি, সাধারণত প্রেসক্রাইব করি। তো ওমিপ্রাজলে বিভিন্ন কোম্পানির বিভিন্ন ধরনের ড্রাগ আছে, সেটাতে কোনো সমস্যা নেই। কিন্তু হচ্ছে আপনি যদি লম্বা সময় ধরে এই ওষুধটা গ্যাসের ওষুধটা প্রয়োজন ছাড়াও খান, তাহলে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, যেটা হচ্ছে আমাদের জন্য একটা হেলথ তার মানে হচ্ছে নাম কিংবা কোম্পানি চেঞ্জ হলেও কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নেই। গ্যাসের ওষুধ যদি প্রয়োজন হয় সে খেতেই পারে। হ্যাঁ, সেটি তো প্রয়োজন হলে খেতে পারে। ডাক্তার কাউসার, আমরা একদম অনুষ্ঠান শেষ পর্যায়ে চলে এসেছি। শেষ একটু জানতে চাই, আপনার একটা পরামর্শ চাই আসলে, যারা দর্শক, বাংলা নিউজের দর্শক আপনাকে দেখছে, তাদের জন্য, দর্শকদের জন্য এই শীতে সার্বিক যত্নে আপনার কোনো পরামর্শ থাকলে সেটি শুনতে চাই। আমি এই শীতের সময় সবচেয়ে বেশি জরুরি যেটা হলো, এই শীতের সময়টাতে সবাই একটু গরম কাপড় চোপড় বা নিজেকে উষ্ণ রাখার জন্য এবং শীত থেকে বাঁচার জন্য অবশ্যই একটু গরম কাপড় চোপড় বেশি করে পরবেন, যাতে করে শীতের জন্য যেই সমস্যাগুলো হয় আমাদের সেটা থেকে রক্ষা পাওয়া যায়। বা হচ্ছে এই সময়গুলোতে আপনারা ভিটামিন সি সমৃদ্ধ খাবারগুলো বেশি করে খাবেন, যেমন হচ্ছে লেবু, কমলা, মাল্টা, জলপাই, এই খাবারগুলো বেশি করে খেলে ভিটামিন সি সাধারণত ভাইরাস জনিত যে সমস্যাগুলো হয় শীতে, সেটা থেকে আমাদেরকে রক্ষা করে। এবং আমি অবশ্যই বলবো আপনারা এই শীতের সময়টাতে হাত ধোবেন, বাইরে থেকে এসে বাসায় এসে অবশ্যই হ্যান্ড হাইজিনটা মেনটেন করতে হবে আমাদের রেগুলার, এবং সম্ভব হলে হালকা কুসুম গরম পানিটা একটু বয়স্ক যারা আছে তাদের জন্য একটু এটা প্রেফারেবল। এবং হচ্ছে ভিটামিন ডি এর জন্য আমরা সাধারণত সকালবেলায় যে রোদ আছে সেটা একটু আমরা গ্রহণ করার চেষ্টা করা উচিত এই সময়টাতে। আমি ডাক্তার কাউসার আলম, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনি এত ব্যস্ততার মধ্যে আমাদের স্টুডিওতে এসে সময় দিয়েছেন, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আশা করছি আপনার যে মূল্যবান পরামর্শগুলো রয়েছে সেগুলো আমাদের যারা দর্শক রয়েছেন তাদের নিশ্চয়ই অনেক কাজে আসবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, শীতকালীন সাধারণ অসুস্থতা, অবহেলা বা ভয় কোনোটি করা যাবে না। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। আমরা প্রতিদিন ব্যস্ত জীবনে শরীরের ছোট ছোট সংকেতগুলো অনেক সময় উপেক্ষা করি, কিন্তু সেই অবহেলায় একসময় বড় অসুখের কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই রোগের উপসর্গ লুকাবেন না, নিজে নিজে চিকিৎসা করবেন না, প্রয়োজনে ডাক্তারের শরণাপন্ন হন। আজ এই পর্যন্তই। হ্যালো ডক্টরের পরবর্তী পর্বে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে আবারও হাজির হব নতুন একটি স্বাস্থ্য বিষয় নিয়ে। স্বাস্থ্য সুরক্ষার নির্ভরযোগ্য তথ্য পেতে লাইক, শেয়ার ও কমেন্ট করে আমাদের সাথে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।